আর এদিকে মন্দারমণির সমুদ্র তটের তীরে শেষ কয়েক বছরে গড়ে উঠেছে একাধিক অভিজাত হোটেল। অভিযোগ, এই ব্যাপক হোটেল নির্মাণের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে নিয়ম, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি। জাতীয় পরিবেশ আদালত 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নির্দেশের পরই মাথায় হাত হোটেল মালিকদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই মন্দারমণি সমুদ্র সৈকতে। কেন্দ্রীয় পরিবেশ আদালত ইতিমধ্যে মন্দারমণির যে অবৈধ 140টি হোটেলকে ভেঙে ফেলার নির্দেশিকা জারি করেছে এবং তা মাত্র 20 তারিখের মধ্যেই করে নিতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 2022 সালে কিন্তু এই প্রথম নির্দেশিকা জারি করা হয়। পরবর্তীকালে সেই নির্দেশিকা কোনো এক অজ্ঞাত কারণে স্থিমিত থাকলেও ফের বা পুনরায় জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় যে আগামী 20 তারিখের মধ্যে যে অবৈধ 140টি যে হোটেল সেগুলোকে কিন্তু অবৈধ নির্মাণকে সরিয়ে ফেলতে হবে। যে শেয়ারজেড এলাকার মধ্যে যেখানে 500 মিটার মধ্যে কোনো বেআইনি কোনো হোটেল নির্মাণ করা যাবে না, সেখানে কিন্তু এক ধরনের অসাধু চক্র কিন্তু একের পর এক সেই বেআইনিভাবে হোটেল তারা করেছেন এবং এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। যদিও এখানে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যে এইভাবে যদি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয় তাহলে কিন্তু বহু মানুষ যেমন কর্মসংস্থান হয়ে পড়বেন, তেমনি যে যারা হোটেল মালিক রয়েছেন তারা কয়েক কোটি টাকার কিন্তু ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে। যে শেয়ারজেড এলাকার মধ্যে যেখানে 500 মিটার মধ্যে কোনো বেআইনি কোনো হোটেল নির্মাণ করা যাবে না, সেখানে কিন্তু এক ধরনের অসাধু চক্র কিন্তু একের পর এক সেই বেআইনিভাবে হোটেল তারা করেছেন এবং এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। অনেকগুলো প্রচুর হোটেল আছে, সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে, কোনো পারমিশন নেয়নি। পুলিশ পয়সা খাচ্ছে, সেই হোটেল মালিক থেকে পয়সা নিচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু যারা ব্যবসায়ী সংগঠন রয়েছেন তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন। সব মিলে এই মন্দারমণি হোটেল ভাঙা কেন্দ্র করে জেলা জুড়ে যেমন একটা তৎপরতা শুরু হয়েছে, তেমনি হোটেল মালিকদের মধ্যে একটা ভীতি সঞ্চার শুরু হয়েছে। বেআইনি কারণ আছে কিছু, গভর্নমেন্টের কাছে কোনো কারণ নেই। যে কারণের ভিত্তিতে ভাঙার চেষ্টা করছে সে কারণটা তো আমাকে দেখাতে হবে যে আমি এই কারণে আপনাদের হোটেল ভাঙছি, সেটাকে দেখাতে পারবে না। ব্যাপারটাকে দেখুন, ওটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি, আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারমণি একটা ট্যুরিজম একটা বড় জায়গা, এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায়। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা গোটাটাই জেলা শাসকের তরফে করা হচ্ছে। এই ব্যাপারে জেলা শাসক যা এই বিষয়ে জেলা শাসক যা বলেন। যে এই সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন কতটা কার্যকরী করতে পারে তা কিন্তু সময় বলবে। পূর্ব মেদিনীপুর মন্দারমণি থেকে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। হুগলির দিকে নজর রাখছি আমরা। সেখানকার পুর কর্মীদের বেতন নেই, আধারে হুগলির চুচুড়া। সন্ধ্যা থেকে জ্বলল না স্ট্রিট লাইট, অন্ধকারে ডুবলো চুচুড়া শহরের একাংশ। বেতন পাননি পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ, তাই বেতন না পাওয়ায় স্ট্রিট লাইট না জ্বালিয়ে তাদের প্রতিবাদ। বেতন না পাওয়ার কথা আবার স্বীকারও করেছে পুরসভা। কর্মীরা বেতন পাননি জানেনই না বিধায়ক। বেতনে তবে আশ্বাস দেওয়া হয়েছে এবার চুচুড়া পুরসভার পক্ষ থেকে। যারা পুরসভার অধীনে থেকে কাজ করেন তারাই বেতন পাচ্ছেন না এবং তাই জন্য তারা প্রতিবাদে এবার সামিল হলেন। সেখানে চুচুড়ার মোড়ে যে ঘড়ির মোড় যে জায়গাটিকে আমরা বলেছি, সেই জায়গা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু অন্ধকারাচ্ছন্ন। কারণটা কি না, সন্ধ্যা থেকে সেখানে জ্বলো না স্ট্রিট লাইট। বেতন পাননি পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ, তাই বেতন না পাওয়ায় স্ট্রিট লাইট না জ্বালিয়ে তারা প্রতিবাদ দেখার। একেবারে অন্ধকারে ঢেকে যায় চুচুড়া। এখন প্রত্যেক দিন চুচুড়া হসপিটালে রাত্রিরে থাকছি, যাতায়াত করছি। আমার মা অসুস্থ, চুচুড়া হসপিটালে ভর্তি। আজকে হঠাৎ করেই দেখছি কোনো পোস্টেই আলো জ্বলছে না। এই ঘুটঘুটে অন্ধকারে আর একটু আগে আমার দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। আমি তো দেখছি কালকেও জ্বলেছি, আজ থেকে সব আলো বন্ধ হয়ে গেছে। এমনিতেই এখানকার হাসপাতাল চত্বরে বিভিন্ন নিরাপত্তার অভাব আছে। এখন দেখছি আলো নিভে যাওয়াতে এমনি আমরা আতঙ্কে রয়েছি। আমাদের নিয়ে ফুটবল খেলার মতন হচ্ছে আর কি, যে প্রত্যেক মাসে চেয়ারম্যানের দরজায় গিয়ে আমরা আন্দোলন করব, তারপর আমরা মাইনে পাবো। বাকি কর্তৃপক্ষরা সব চুপচাপ। সেই রকমই আজকে পিঠ ঠেকতে ঠেকতে 2 মাস অতিক্রান্ত হয়ে গিয়ে 3 মাসে পড়েছে। আর সেই 3 মাসের মাথায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। 7 তারিখের মধ্যেও যখন কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম আমরা আশ্বাস পেলাম না, তা আমরা পেটের দায়ে আমরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি যে আজ থেকে আমরা দিনের বেলায় মেনটেনেন্স এবং রাতের বেলা লাইট জ্বালানো থেকে আমরা বিরত থাকছি। আমাদের লোক সংখ্যা প্রচন্ড
হয়েছে এবং আমাদের তো এখন ফান্ড ডাইভার্ট করা যায় না, অন্য ফান্ডের টাকা অন্য ফান্ডে বা এইসব করা যায় না, সেই জন্য এবং এবছর এই মাসে প্রায় 15 দিন 20 দিন ছুটি ছিল, সেই জন্য একটু সমস্যা হয়েছে এবং বোনাস দিতে হয়েছে এই মাসে। হ্যাঁ, এগুলো তো সরকার দেয় না, এবং এই কারণে এটা হয়েছে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি সব দিক থেকে যে টাকাটা এসে আমরা 2-1 দিনের ভেতরে একটু ক্লিয়ার করে দেবো। চুঁচুড়া শহরে লাইট বন্ধ হওয়ার কথা তো আগেই ঘোষণা করেছিল যারা জরুরি বিভাগে কাজ করে। দীর্ঘদিন যাবৎ এদের বেতন দিচ্ছে না, তো স্বাভাবিকভাবে তারা কাজ করবেই বা কেন? আগামীকাল থেকে দেখবেন জলটাও বন্ধ হয়ে গেছে। এরা চুঁচুড়া শহরের মানুষের কাছ থেকে যা টাকা রাজস্ব তোলে, প্লাস রাজ্য সরকার যে টাকা দেয়, সব টাকা তো এই তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান এদের পকেটে ঢুকে যায়। এরা বেতন দেবে কি করে? সুতরাং আজকে এই ভোগান্তি চুঁচুড়া শহরের মানুষকে ভুগতে হচ্ছে। আমার কাছে কর্মচারীরাও জানায়নি, পৌর প্রধানও জানায়নি। আমি অন্ধকারে, যেখানে অন্ধকারে সেখানে আমি কি বলবো বলুন? যদি জানি, কর্মচারীরা যদি জানায় পাম্প পরিষেবা বন্ধ করা ঠিক না, আমি তাদের রিকোয়েস্ট করব যে জল পরিষেবা বন্ধ করা ঠিক হবে না। আর এদিকে অভয় ধর্ষণ এবং খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে অতি সক্রিয় কলকাতা পুলিশ। এই যেমন সঞ্জয়ের গলার স্বর চাপা দিতে মরিয়া চেষ্টা, গাড়ির ছাদ বাজাতে দেখা গেল পুলিশকে। একটা প্রিজন ভ্যানের হর্ন বাজলো আদালত চত্বরে। ধর্ষণ খুনের একজন অভিযুক্তকে এত কেন ভয় পুলিশের? আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি নাম বলে দিচ্ছি, দিনেশ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। আদালতে পেশ করার সময় দুবার চিৎকার করে বিস্ফোরক অভিযোগ করেছিল অভয় ধর্ষণ করে অভিযুক্ত সঞ্জয় রায়। তার অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে পুলিশের। নতুন করে বিড়ম্বনা এড়াতে এবার সেই পুরনো পন্থাতেই ফিরল কলকাতা পুলিশ। দেখুন। অভিযুক্ত যাতে বলতে না পারে তার জন্য জোরে প্রিজন ভ্যানের গায়ে চাপড়াচ্ছে পুলিশ। এই ছবি কিন্তু বেশ কয়েক বছর আগেও দেখেছে বাংলা। শুধু গাড়ি বাজানোই নয়, সঞ্জয়কে যাতে সংবাদ মাধ্যম দেখতে না পায় সেই ব্যবস্থাও করে রেখেছিল পুলিশ। এই গাড়িতে করে জেল থেকে সঞ্জয় রায়কে আনা হয়। এই ধরনের গাড়িগুলি বিশেষভাবে তৈরি। গাড়ির যে উইন্ডোগুলো, গাড়ির যে কাঁচগুলো, সেগুলো একেবারে কালো কাঁচ, অর্থাৎ বাইরে থেকে ভিতরে কে বসে আছে সেটা দেখা যাবে না। গাড়ির প্রত্যেকটা সাইড উইন্ডোতে ওয়াল দেওয়া বা গ্রিল দেওয়া, লোহার গ্রিল দেওয়া। একজন ধর্ষণ করে অভিযুক্তকে কি ভয় পাচ্ছে পুলিশ? কাল ঘোষের সময় যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুলিশ সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চায়, বলতে শুনতে দিতে চায় না। সিভিক পুলিশের কণ্ঠস্বর যদি বেরিয়ে আসে তাহলে অনেক বড় বড় মহলকে ধরা পড়ে যাবে। ফলে সিভিক পুলিশের কণ্ঠে খুব ভয়, যাতে কণ্ঠটা প্রকাশিত না হয়। সঞ্জয় নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম। তার জন্য পুলিশ কমিশনার, এক্স পুলিশ সবাইকার চরিত্র হনন করতে হবে সঞ্জয় রায়কে পাবলিসিটি দেওয়ার জন্য। কোনো কণ্ঠরোধ না, বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। যে যখন অপরাধ সঞ্জয় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু সেই ঘটনা ধামাচাপা দিতে যে বা যারা চেষ্টা করছে তারা তো সমান দোষী। সঞ্জয় পুলিশের বিরুদ্ধে সবথেকে বেশি গুরুতর অভিযোগ করেছে। সেই অভিযোগের সত্যতা আদালত যাচাই করবে, কিন্তু সঞ্জয়ের আওয়াজ চাপতে গিয়ে আদতে পুলিশের ভয়টাই কি বেআব্রু হয়ে গেল না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।